রাজ্যে এত ঘটনা ঘটছে, সাধারণ মানুষই কতটা মনে রাখবে এটা একটা প্রশ্নের কথা। তবু আমি বলি, বেশ কিছুদিন আগে আনিস খান নামে আলিয়ার প্রাক্তন ছাত্র, যেটা নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছিল তার সুবিচারের দাবিতে, মানে পুলিশে ধাক্কা মেরে 3 তলার ছাদ থেকে ফেলে দিয়েছে, এরকম অভিযোগ করেছিল তার পরিবার। এবং সেটা নিয়ে রাজ্যের সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে একটা তরুণ তাজা ছেলে অকালে প্রাণ যে চলে গেছে সেটা নিয়ে কিন্তু সবাই সজাগ হয়েছিল। এবং মারা যাওয়ার পর বিভিন্ন রকম মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, মাননীয় মন্ত্রীরা গেছিল, তারা খেয়ে চলে এসছে, তারপর অনেক রকম ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পর কলকাতা হাইকোর্টে সোমটো মামলা হয়েছিল। এর আগে সেই মামলার রায় দেওয়ার আগে বলেছিল 1 মাস সময় দিচ্ছি আমি সিটকে, তাহলে এই 1 মাসের মধ্যে একটা প্রাথমিক তদন্ত যেন কলকাতা হাইকোর্টের সামনে জমা করে। ঠিক আজকে এই মামলার মাননীয় বা মহামান্য আদালতে আজকে আনিস খানের মামলার হিয়ারিং ছিল 10:30টার সময়। হ্যাঁ, হিয়ারিং ছিল মানে যে দোষীদের ফাঁসির সাজা হবে এরকম ব্যাপার নয়, প্রাথমিক তদন্তটা কোর্টের সামনে রাখবে সিট, মানে মাননীয় বা পশ্চিমবঙ্গ সরকারের তৈরি সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই টিম কি কি করলো, কার সাক্ষী নিল, তারপর ওই যে দ্বিতীয়বার যে মানে ময়না তদন্ত হয়েছিল সেই রিপোর্ট, সমস্ত কিছু নেওয়ার পরেই কতজনের সাক্ষী গ্রহণ করেছে, কতজন ফরেন্সিক রিপোর্টে কি এলো, কি ধরা পড়লো, কাপড়ে কি ছিল, বাড়িতে কি ছিল, ফুটেজ, ওই সমস্ত জিনিসগুলোকে একসাথে একত্রিত করে তদন্তের কি রিপোর্ট হলো আজকে কোর্টে জমা দেওয়ার কথা ছিল। এবং এই আজকের হিয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সকাল 10:30টা থেকে আনিস খানের পক্ষে যে সমস্ত উকিলরা ছিল ফাইল পত্র সমস্ত কিছু নিয়ে উপস্থিত ছিল, কিন্তু মাননীয় মহামান্য আদালতের মাননীয় বিচারপতির ব্যক্তিগত কারণে আজকের এই মামলার হিয়ারিং হয়নি। অত্যন্ত এবং না নিরাশ হয়নি, কোর্টের উপর বা আদালতের উপর আমাদের সকলেই ভরসা আছে, নিশ্চয়ই সেটা কাল বা আজকে রাত্রের পর কজ লিস্ট বের হয়। প্রত্যেকদিন রাত্রে কলকাতা হাইকোর্টে আগামীকাল কি মামলা হবে ওই মামলাগুলো কজ লিস্টের মাধ্যমে প্রকাশ পায়। তো আজকে রাত্রে সেই কজ লিস্টে দেখা যাবে যে আগামীকাল কত নাম্বার সিরিয়ালে আনিস খানের মামলাটা আছে বা পরশুদিন আছে, কখন আছে কজ লিস্ট দেখলে বলা যাবে। এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কত নাম্বার সিরিয়াল হবে। মূল বক্তব্য যেটা সেটা হলো যে প্রত্যেকদিন এত ঘটনা ঘটছে, আমি যেটা শুরু করলাম যে রাজ্যে এমন দিন নেই, আজকে মোটামুটি 17টা ঘটনা ঘটেছে গোটা রাজ্যে। 17টা ঘটনা ঘটেছে এই রাজ্যে, 17টা ঘটনা ঘটেছে। কেউ তোলা দেয়নি বলে ব্যবসায়ীকে খুন করার চেষ্টা, আজকে সিবিআই কতগুলো হয়েছে, হাইকোর্টের আদালতে, মানে গোটা রাজ্যে একটা বিধিখিচি পরিস্থিতিতে। শুভ চিন্তা বুদ্ধি সম্পূর্ণ মানুষ আমরা, রাজনৈতিক দলের মতাদর্শে অনেক মানুষ হতে পারে, কেউ তৃণমূলের সমর্থক, কেউ বিজেপির সমর্থক, কেউ সিপিএম এর সমর্থক, কেউ কংগ্রেসের সমর্থক বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সমর্থক হতে পারে, কিন্তু একজন সাধারণ শুভ চিন্তা বুদ্ধি সম্পূর্ণ মানুষ হিসাবে আমার একটা প্রশ্ন, যে গোটা রাজ্যে প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা দিন, আজকে আপনি এই মুহূর্তে যদি টিভি খুলেন তাহলে 17টা ঘটনা আজকে রাজ্যে ঘটেছে, যেটা কাম্য ছিল না। প্রত্যেক দিন কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বা নেতা মারা যাচ্ছে, কোন রেপ হয়ে যাচ্ছে, আর কিছু ধর্ষণ হচ্ছে। তো গোটা রাজ্যে একটা বিধিখিচি পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রত্যেক দিন মহামান্য আদালতে প্রত্যেক দিন দেখবেন খবর যে অনুপম দত্তর মামলা সিবিআই কে দিল, সোমটো মামলা। এই যে সামগ্রিক ব্যাপারগুলো হচ্ছে, আমরা একজন সাধারণ মানুষ হিসাবে রাজ্যের সাংবিধানিক প্রধান অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি কেমন ভাবে রাজ্য চালাচ্ছেন। এবার আপনার ওই কি বলে এটা মিলন মেলার কথা কোট করেই বলছি, যে আপনি বললেন যে হাঁসখালির যে মেয়েটা রেপ হয়েছে বা ধর্ষণ হয়েছে, সে অনেক কিছু আপনি বলেছেন যেটা গোটা রাজ্যের মানুষ জানে, আমার নতুন করে বলার ব্যাপার নাই। কিন্তু ওইখানে একটা কথা আপনি বলেছিলেন যে মেয়ের বাবা তৃণমূল করে, চাচা তৃণমূল করে, মেয়ে তৃণমূল করে, দাদু তৃণমূল করে, কাকা তৃণমূল করে, পিসা তৃণমূল করে, সবাই যদি তৃণমূল করে তাহলে তৃণমূলের ক্যাপ্টেন কিন্তু আপনি।
চেয়ারপারসন আপনি, তাহলে আপনাকেই কন্ট্রোল করতে হবে। আপনার লোকজন, আপনার দলের লোকজন কি, আপনি বললেন যে কোথায় ঘটনা ঘটেছে পুলিশ গিয়ে বসে থাকবে কিনা, এতদিন পর মামলা করলেন কেন, সঠিক অনেক কিছু আপনি বলেছেন, আমরা সব জানি এবং সব দেখেছি। সব জেনে এবং দেখার পরেই আমি আপনাকে বলছি যে সবাই, গোটা রাজ্যের মানুষ আপনার কথা অনুযায়ী সবাই তৃণমূল, দাদু কাকু নানা যা আছে সবাই তৃণমূল হয়ে গেছে। তো এই তৃণমূলের ক্যাপ্টেন আপনি, আপনাকেই দায়িত্ব নিতে হবে যে কিভাবে কন্ট্রোল করতে হবে। আপনার থাকাকালীন আপনার শারীরিক সুস্থতা বজায় থাকা সত্ত্বেও সমস্ত কিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আনিসের বাবা দুঃখে আজকে বলছিল যে সুপ্রিম কোর্টে যাব, আর কিছু যাব। নিশ্চয়ই বিচার ব্যবস্থার প্রত্যেকটা প্রসিডিওর আছে, একের পর এক ঘটনাগুলো ঘটবে, কিন্তু আনিস খানের মতো একটা তরুণ তাজা ছেলে, যে ছেলেটি আপনার পুলিশের কারণে সমস্ত ঘটনাগুলো ঘটছে, কিন্তু এই ঘটনাটা বা আনিস খানের ঘটনাটাতে সরকার চাপে আছে। আমি নয়, সবাই বলছে, কারণ এইখানে সরাসরি ডাইরেক্ট পুলিশ গিয়ে মেরে ফেলেছে। কোথায় কোথায় আঘাত, এর আগের ভিডিওতে বলেছিলাম বা রিপোর্টে বলেছিলাম যে কোন জায়গায় আঘাত লেগেছে, মানে আপনার পিঠে মাথায় কোন কোন জায়গাগুলোতে আঘাত পেয়েছে। দ্বিতীয়বার যে ময়না তদন্ত হয়েছে সেই ময়না তদন্তে কিন্তু রিপোর্ট ভেরি ক্লিয়ার, মানে যেটা আনিসের বাবা এবং আত্মীয় স্বজন দাবি করছিল যে পুলিশ গিয়ে মার্ডার করেছে, এই কথাটা কিন্তু ওই কাগজ অনুযায়ী বর্তায়। কারণ সেখানে তো নিশ্চয়ই তার বাবা পিঠে বাড়ি দিয়ে মেরে ফেলেনি, বাবাকে তো নিচে রাখা হয়েছিল, উপর থেকে ছাদ থেকে ফেলে দিয়েছে মেরে। তো এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি বিচার ব্যবস্থাতে যদি একটু দেরিও হয়, বিচার ব্যবস্থাতে দেরি হয় কিন্তু সুবিচার হয় প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা দেখেছি আজকে ওই যে লখিমপুর, মনে আছে কিনা, মন্ত্রীর ছেলে গাড়ি চাপিয়ে দিয়েছিল, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ওর বেল ক্যান্সেল করে দিয়েছে, যে আবার বলেছে 7 দিনের মধ্যে জেলে ঢোক, এবং হাইকোর্টে গিয়ে আবার বেলের অ্যাপ্লিকেশন করতে পারো, এটা বলেছে। লখিমপুরের কৃষক হত্যা, গাড়ি চালিয়ে দেওয়া, নির্দোষ মানুষগুলোকে মেরে ফেলা, সুপ্রিম কোর্টে ওই মামলাটা কিন্তু গেছিল, বেল পেয়ে গেছিল হাইকোর্টে বেল পেয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে ওই পরিবার যখন গেছিল তখন কিন্তু, আজকের কথা বলছি, আজকের বেলটা ক্যান্সেল হয়েছে এবং বলেছে যে তুমি 7 দিনের মধ্যে পুলিশের কাছে স্যারেন্ডার করো। স্যারেন্ডার করার পর দেখা যাবে যে অন্য কি যারা করছে সেগুলো দেখা যাবে। আমি শুধু বলতে চাইছি বিচার ব্যবস্থার অনেকগুলো ধাপ আছে, পদক্ষেপ আছে, সমস্ত কিছু হবে। যখন বিচার ব্যবস্থা বা মাননীয় বা মহামান্য আদালত কলকাতা হাইকোর্টে মামলা চলছে, নিশ্চয় বিচার ব্যবস্থাতে এই সিটের গতিবিধি, কারণ আমি এর আগেও বললাম যে আজকের হিয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে জজ সাহেব সেদিন দায়িত্ব নিয়ে বলেছিল যে আমি দেখতে চাই যে এই সিট কত ভালোভাবে তদন্ত করে আমাদের কাছে বা কোর্টকে স্যাটিসফাইড করতে পারে। যদি কোর্ট স্যাটিসফাইড না হয় তাহলে কোর্ট সিদ্ধান্ত নেবে কিভাবে কি করতে হবে, সিবিআই দিতে হবে না আরো কোনো বড় কিছু করতে হবে, কোর্ট সিদ্ধান্ত নেবে। তাই কিন্তু আমরা সবাই 13 নম্বর কোর্টের সামনে আজকে সমস্ত লয়াররা দাঁড়িয়েছিল, কিন্তু অনিবার্য কারণবশত মামলাটার হিয়ারিং আজকে হয়নি। নিশ্চয়ই আগামীকাল হবে বা পরশু হবে বা কোনো একদিন হবে, সেই দিন আমরা জানতে চাইবো যে কি কি করলেন। এই যে 1 মাস সময় পেলেন, এই 1 মাস সময়ে কি কি অগ্রগতি হলো, সেই অগ্রগতির উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নিবে যে কোন দিকে যাবে মামলা। কারণ পরিবার, আত্মীয় স্বজন, গোটা রাজ্যের মানুষ চেয়েছিল সিবিআই এর কথা। আমরা কিন্তু বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেছি এবং বিচার ব্যবস্থাকে সম্মান করেই বলছি। অনেকে অনেক কিছু বলছে, বিচার ব্যবস্থা এই, বিচার ব্যবস্থা ওই। বিচার ব্যবস্থা একমাত্র সুবিচার দিতে পারেন, এটা আমাদের ভরসা, রাজ্যের নয় গোটা ভারতবর্ষের মানুষ মানি বলেই কিন্তু বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রেখেছি। তো আনিস হত্যার যে আজকের হিয়ারিংটা ছিল, আজকের হিয়ারিংটা হয়নি। আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে বা কমেন্ট করেছিল, আগামী কাল যদি হয় নিশ্চয়ই হিয়ারিং এর পর আপনাদের কি হলো, কিভাবে এগোচ্ছে তদন্ত, সেটা আমরা জানাবো।